স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলা। আসানসোলের ধরকা রেল ক্রসিং এ অবস্থিত দেবাশিস ভবনের প্রাঙ্গণে ইউথ ফর ইউনিটি অর্গানাইজেশন আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। পাখিদের তৃষ্ণা মেটাতে উদ্যোগ নিল বন বিভাগ। এবার আসানসোল গার্লস কলেজে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ পরিচালনা পর্ষদের সভা। পাকিস্তানের গোলাগুলিতে রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপা সহ 5 জন নিহত হয়েছেন। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM, Research Institution, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.resist.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা, পোস্ট শিয়ারসোল, রানীগঞ্জ 713358। পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ এক পেড় মা কে নাম থিমের অধীনে গণ বৃক্ষরোপণের অভিযানের আয়োজন করে। পরিবেশগত টেকসইতা এবং সবুজ ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ আজ বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের অফিস প্রাঙ্গণে এক পেড় মা কে নাম থিমের অধীনে একটি গণ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। আসানসোল বিভাগ পূর্ব রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শ্রী চেতনানন্দ সিং বিভাগের শাখা কর্মকর্তা এবং কর্মীদের সাথে চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্ব দেন। এই উদ্যোগটি মাতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ রক্ষার সম্মিলিত সংকল্পের প্রতীক। পরিবেশগত ভারসাম্য রক্ষা, কার্বন পদচিহ্ন হ্রাস এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ বায়ু বিশুদ্ধ করে, অক্সিজেন সরবরাহ করে, মাটির ক্ষয় রোধ করে, জীব বৈচিত্র্যকে সমর্থন করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, বিশেষ করে নগর ও শিল্প অঞ্চলে। এই ধরনের প্রচেষ্টা ভারতীয় রেলওয়ের সবুজ মিশনের অবিচ্ছেদ্য অংশ। এক পেড় মা কে নাম থিমের মাধ্যমে অনুষ্ঠানে একটি আবেগঘন অনুরণন যোগ করা হয়েছে। ব্যক্তিদের তাদের মায়েদের সম্মানে একটি গাছ লাগানোর জন্য উৎসাহিত করা হয়েছে। পরিবেশগত দায়িত্বকে ব্যক্তিগত স্নেহ এবং সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সংযুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী চেতনানন্দ সিং রেলপথ পরিচালনায় টেকসইতার গুরুত্বের উপর জোর দেন এবং পরিবেশ সচেতনতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি কর্মীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং এই ধরনের অর্থবহ উদ্যোগের মাধ্যমে আশেপাশের পরিবেশকে আরও সবুজ করে তোলার জন্য বিভাগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ পরিবেশ বান্ধব অনুশীলন গ্রহণ এবং একটি স্বাস্থ্যকর গ্রহ গঠনে অবদান রাখার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করে চলেছে। আইআইটি খড়গপুর আত্মহত্যা মামলায় এফআইআর দায়ের করা হবে। আইআইটি খড়গপুর তৃতীয় বর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্র মোহাম্মদ আসিফ কামারের সন্দেহজনক মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। 4 মে হোস্টেলের ঘরে ছাত্রের মৃতদেহ পাওয়ার পর ইনস্টিটিউট তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে অবহিত করেছিল।
তবে এখন আনুষ্ঠানিক তদন্ত নথিভুক্ত করা হয়েছে। আইআইটি খড়গপুরের ভারপ্রাপ্ত পরিচালক অমিত পাত্র বলেছেন যে আগে মৌখিক এবং লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছিল, তবে এখন আইনি প্রক্রিয়া অনুসারে এফআইআর নথিভুক্ত করা হচ্ছে। তিনি বলেছেন যে কোনো অপ্রাকৃত ঘটনার পরে আমরা সর্বদা পুলিশকে অবহিত করেছি। 6 মে সুপ্রিম কোর্ট এই মামলা এবং রাজস্থানের কোটায় নিট পরীক্ষার্থীর আত্মহত্যার বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে বিবেচনা করার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত বিশেষভাবে জিজ্ঞাসা করেছিল যে কামারের মৃত্যুর পরে এফআইআর দায়ের করা হয়েছে কি না। ইতিমধ্যে ইনস্টিটিউট সাম্প্রতিক আত্মহত্যার তদন্তের জন্য একটি কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে এবং ভবিষ্যতে এই জাতীয় ঘটনা রোধ করার জন্য পরামর্শ দিয়েছে। জানুয়ারি থেকে আইআইটি খড়গপুরে 3 জন ছাত্র আত্মহত্যা করেছে, যার কারণে প্রতিষ্ঠানটি নিয়ে প্রশ্ন উঠেছে। পণ্ডিত মদনমোহন মালব্য হল অফ রেসিডেন্সের ঘরে কামারের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ওশান ইঞ্জিনিয়ারিং এবং নেভাল আর্কিটেকচার বিভাগে অধ্যয়নরত 4র্থ বর্ষের ছাত্র অনিকেত ভালকারের মৃত্যুর মাত্র 2 সপ্তাহ পরে এই ঘটনাটি ঘটে। এর আগে 12 জানুয়ারি 3য় বর্ষের ছাত্র শন মালিকের মৃতদেহ তার হোস্টেলের ঘরে পাওয়া যায়। 2024 সালের জুন মাসে জৈব প্রযুক্তি এবং জৈব রাসায়নিক প্রকৌশলের ছাত্রী দেবিকা পিল্লাইও আত্মহত্যা করেছিলেন। আসানসোলের ধরকা রেল ক্রসিং এ অবস্থিত দেবাশিস ভবনের প্রাঙ্গণে ইউথ ফর ইউনিটি অর্গানাইজেশন আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। 29 বছর বয়সে যেভাবে আমেরিকায় গিয়ে অখ্যাত একজন সন্ন্যাসী পরাধীন ভারতবর্ষ থেকে রিপ্রেজেন্টেশন করেছিলেন, ভারতবর্ষের হিন্দু ধর্মের প্রতি সারা পৃথিবীকে হিন্দু ধর্মের বাণী শুনিয়েছিলেন। তার তখন বয়স ছিল 29 বছর বয়স। আমরা দেখেছি গৌতম বুদ্ধ, তার বয়স যখন একটা জায়গায় পৌঁছেছিলেন তার বয়স ছিল 30 বছর। আমরা দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাই মাত্র 23 বছর বয়সে ব্রিটিশের সঙ্গে লড়াই করেছিলেন। আমরা দেখেছি প্রীতিলতা ওয়াদ্দেদার 21 বছর বয়সে তারা ব্রিটিশের সঙ্গে লড়াই করেছেন। আমরা এরকম অসংখ্য মানুষজন জানি, যখন দেশের প্রয়োজন হয়েছে, যুবকের ইউথের যখন দরকার পড়েছে, ইউথ স্টারদের যখন দরকার পড়েছে, ভারতবর্ষের প্রচুর এইরকম ইয়াং স্টার, ইউথ স্টার, যুব শক্তি এগিয়েছে, নেতৃত্ব প্রদান করেছে। এইরকম একটা অবস্থার মধ্যে ভারতবর্ষ চলছে। আজ দরকার আমাদের ভারতবর্ষে যে সঠিক যুব সমাজকে তুলে নিয়ে আসা, সঠিক যুব সমাজকে সঠিক দিশা দেখানো এবং তাদেরকে দিয়ে আগামী দিনের ভারতবর্ষ যাতে 1 নম্বর জায়গায় যায় সেই রাস্তাটাকে আরো প্রশস্ত করা। আমি চাইবো, আমার সামনে রয়েছেন শ্রমিকদা, আপনারা বসে রয়েছেন, যুব সমাজকে আলো দেখাবার কথা আরো অনেক ভালো করে উনি দৃষ্টি মার্গদর্শন করবেন। আপনারা সবাই বসে শ্রমিকদার কথা শুনুন। আগামী দিন এই যুব সমাজ, ভারতবর্ষের যুব সমাজ সারা পৃথিবীকে আলো দেখাবে, এই আশা রাখি। সবাই ভালো থাকবেন। নমস্কার। বন্দে মাতরম। আমাদের কাছে ঘটনাক্রমে প্রাপ্ত হয়ে যাচ্ছে। আগে এই অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা যদি কেউ মনে করে থাকেন কোন এক জাদুকারী স্পর্শে এই যোগ্য অযোগ্যের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। যোগ্য কারা, অযোগ্য কারা, এসএসসি দুর্নীতিতে কারা আছে, এর মীমাংসা সুপ্রিম কোর্ট করতে পারবে না। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলাম, কিন্তু যাদের মাইনে একদম রেট্রোস্পেক্টিভ এফেক্টে ফেরত দেওয়ার কথা ছিল, সুপ্রিম কোর্ট এতটা মানবিক মুখ নিয়ে দাঁড়ায়নি। তারা বলেছিলেন টাকা ফেরত দিতে হবে না, কিন্তু তোমরা তাকে চলে যাও। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন প্রত্যেকে স্কুলে যাও, প্রত্যেকে স্কুলে গিয়ে পড়াও। সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশিকা তৈরি হয়নি, গোটা সাংবিধানিক পরিকাঠামোটাই ভেঙে পড়ে গেছে। আমরা আজকে যখন সারা পৃথিবী জুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, আমরা এআই এর কথা বলছি, আমরা আশ্চর্যভাবে চেয়ে দেখলাম যে হার্ড ডিস্কে আজকে ফরিদাবাদ থেকে রিকভার করলো সিবিআই। সেই হার্ড ডিস্কে বহু জায়গায় নাম্বারের পাশে 0 বসানো আছে, কিন্তু তারপরেও তারা চাকরি পেয়েছে।
প্রত্যেক এমএলএ 70টা করে কোটা, 70 জন করে চাকরি বিক্রি করবে। শুধু স্কুলের চাকরি নয়, মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন, এক জেলার লোককে অন্য জেলায় চাকরি দেওয়া হচ্ছে যাতে চিনতে না পারে। বিধাননগর এর পাশে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, সেখানে চাকরি দেওয়া হলো নদিয়ার লোকজনকে, আর সেই চাকরি দেওয়ার জন্য বিধাননগরের একটি সরকারি স্কুল থেকে ট্রাক সমস্যা সমাধানের মাধ্যমে ট্রেন ভ্রমণকে নিরাপদ এবং দ্রুততর করা। আসানসোল ভারতীয় রেলওয়ে রেলপথের সমস্যাগুলি সমাধান করে ট্রেন ভ্রমণকে আরও নিরাপদ এবং আরও নির্ভরযোগ্য করে তোলার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে, যা ট্রেনের গতি কমাতে পারে বা লাইনচ্যুত হতে পারে। এই সমস্যাগুলি, যা জোরপূর্বক লে-আউট নামে পরিচিত, অপ্রচলিত ট্র্যাক ব্যবস্থা যা আদর্শ নয় এবং বিলম্ব, বর্ধিত রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা ঝুঁকির কারণ হতে পারে। এই সমস্যাগুলি সমাধানের জন্য ভারতীয় রেলপথ বাঁক সোজা করে, জংশনগুলিকে পয়েন্টগুলিকে আরও উপযুক্ত অবস্থানে স্থানান্তর করে এবং ট্রেনের বোঝার আরও ভালো বণ্টন নিশ্চিত করে ট্র্যাক লেআউট উন্নত করছে। এই পদক্ষেপগুলি ট্র্যাকের ওপর চাপ কমাবে, রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা হ্রাস করবে এবং ট্রেনগুলিকে আরও সুচারুভাবে এবং সময়সূচিতে চলতে সহায়তা করবে। ভারতীয় রেলওয়ে তার শূন্য লাইনচ্যুত নীতির অংশ হিসেবে কেবল প্রধান লাইনগুলিতেই নয়, ইয়ার্ড লাইনগুলিতেও মনোনিবেশ করছে। এই উদ্যোগটি ভারতীয় রেলওয়ের সুরক্ষা, উন্নত পরিষেবা এবং শক্তিশালী অবকাঠামোর প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে। স্মার্ট ট্র্যাক ডিজাইন বাস্তবায়নের মাধ্যমে সংস্থাটি ভবিষ্যতের জন্য আরও স্থিতিস্থাপক এবং সুরক্ষিত রেল নেটওয়ার্ক তৈরি করেছে। পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগে এই ট্র্যাক পরিবর্তনের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। 2023 থেকে 24 সালে রেলওয়ে ইয়ার্ডে 2টি এবং জংশন পয়েন্টে 2টি এই ধরনের উন্নতি করা হয়েছিল। পাণ্ডবেশ্বর 80A এবং ভীমগড়া 52A। চলতি বছরে 2024 থেকে 25 সালে 10টি পয়েন্ট এবং ক্রসিং এলাকা সহ বিভিন্ন ইয়ার্ডে 4টি অনুরূপ আপগ্রেড সম্পন্ন হয়েছে। এই স্থানগুলির মধ্যে রয়েছে অন্ডাল জংশন, কুলটি ইসিএল ইয়ার্ড অন্ডাল এবং খালি ইয়ার্ড অন্ডাল। যাত্রীদের নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন ট্রেন পরিষেবা নিশ্চিত করার জন্য সমস্ত কাজ সাবধানতার সাথে সম্পন্ন করা হয়েছিল। দুর্গাপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা, ভাঙচুর। পবন শর্মার রিপোর্ট অনুযায়ী গৃহবধূর রহস্য মৃত্যু, খুনের অভিযোগে অভিযুক্ত এবং বিক্ষোভ। চলুন ভাঙচুর করি। নিউ টাউনশিপ থানার উপকণ্ঠে চরম উত্তেজনা। নিউ টাউনশিপ পুলিশ এবং কমব্যাট ফোর্স ঘটনাস্থলে। নিহত গৃহবধূর নাম মায়া ঘোষ 28। স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, পারদাহি এলাকার সুশোভন মাইতি 2 বছর আগে দুর্গাপুর থানার কমলপুরের মায়া ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মায়া ঘোষের বাবার বাড়ির লোকেরা অভিযোগ করেন যে বিয়ের পর থেকেই তার স্বামী সুশোভন এবং শ্বশুর শাশুড়ি মায়াকে নির্যাতন করে আসছে। জানা গেছে যে মায়ার মৃত্যু হয়েছে। তারা মায়ার শ্বশুরবাড়িতে পৌঁছালে তারা মায়ার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর তিনি ক্ষিপ্ত হন। ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পাখিদের তৃষ্ণা মেটাতে উদ্যোগ নিল বন বিভাগ। কার্যনির্বাহী সম্পাদক বিকাশ প্রসাদের প্রতিবেদন অনুসারে ঝালদা বনাঞ্চলে রেঞ্জ অফিস থেকে বিট অফিস এবং নার্সারি পর্যন্ত যেখানে পাখি আসে সেখানে মাটির পাত্রে জল ভর্তি করে বাঁধা হয়েছে। বনকর্মীরা সকাল এবং বিকেলে জল দিয়ে ভরাট করছেন। পরিচিত অজানা পাখির একটি ঝাঁক কোথাও স্থানান্তরিত হচ্ছে। জলের মুখ ডুবিয়ে স্বস্তি খুঁজে পাচ্ছে ঝালদা রেঞ্জ এবং এই রেঞ্জের ক্ষেত এবং কলমা
বিট অফিসে একই রকম দৃশ্য দেখা গেছে, যেখানে কর্মীদের মাটির পাত্রে জল ঢালতে দেখা গেছে। ঝালদা বন বিভাগের রেঞ্জার অপূর্ব মোহান্তি জানিয়েছেন যে পাখিদের আসা যাওয়ার জায়গাগুলিতে গাছগুলিতে জলের পাত্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে রেঞ্জ অফিস, বিট অফিস, নার্সারি, কিছু স্কুল এবং এলাকার বিডিও অফিস যেখানে পাখিরা বেড়াতে থাকে। এই ধরনের স্থান চিহ্নিত করা হয়েছে। এবার আসানসোল গার্লস কলেজে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ পরিচালনা পর্ষদের সভা। রিপোর্ট অনুযায়ী ওয়াসিম খান থেকে পশ্চিমবঙ্গ সরকারের আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক, কলেজ অধ্যক্ষ ডক্টর মনিকা শাহ এবং কলেজ প্রশাসনের অনেক বিশিষ্ট প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। সভায় কলেজের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, নতুন কর্মসংস্থানমুখী কোর্স চালু করা এবং শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে গভীর আলোচনা হয়। ডক্টর মনিকা শাহ বলেন, কলেজ প্রশাসন নিরন্তর চেষ্টা করছে যাতে মায়েরা কেবল মানসম্মত শিক্ষা পায় না, বরং আধুনিক ল্যাব, লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুমের মতো সুযোগ সুবিধাও তাদের জন্য উপলব্ধ থাকে। কলেজের ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, ইন্টারেক্টিভ ক্লাসরুম এবং মহিলা হোস্টেলের সংস্কারেরও প্রস্তাব করা হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মেয়ে শিক্ষার্থীদের জন্য মনস্তাত্ত্বিক পরামর্শ, ক্রীড়া সুবিধা এবং ইন্টার্নশিপ প্রোগ্রামও সম্প্রসারিত করা হবে। আসানসোলের ৩৯ নম্বর ওয়ার্ডে দুটি গোষ্ঠীর সংঘর্ষের কারণে উত্তেজনার সীতারামের রিপোর্ট অনুযায়ী, স্থানীয় লোকজন এবং পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী গত রাতে একটি বিয়ের অনুষ্ঠানে শিশুদের মধ্যে ঝগড়ার জের ধরে এই বিরোধের সূত্রপাত হয়। যদিও সেই সময় বিষয়টি শান্ত ছিল, পরে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে তাদের বাড়িতে ইট পাথর ছুঁড়ে মারার অভিযোগ করে। স্থানীয় বাসিন্দা হাকিম দাস জানান, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কিছু লোককে মারধর করা হয়েছে এবং কিছু মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই আসানসোল দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। হাকিম দাস জানান, এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে আক্রমণকারীরা অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। নগরে সকালের বিস্ফোরণের কয়েক ঘন্টা পরে আরেকটি বিস্ফোরণ। শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানীতে একই ধরনের বিস্ফোরণের কয়েক ঘন্টা পরে শ্রীনগরে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাত 11:45 নাগাদ শ্রীনগর বিমানবন্দরের কাছে দুটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারা জানিয়েছেন, শহর এবং উপত্যকার অন্যান্য অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিস্ফোরণের ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আরও বলেন, কিছু এলাকায় সাইরেনও শোনা গেছে। শুক্রবার রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ করার কয়েক ঘন্টা পরে সকালে শহরটি কেঁপে ওঠে। বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তানের গোলাগুলিতে রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপা সহ ৫ জন নিহত। পাকিস্তানের তীব্র কামানের গোলাবর্ষণে শনিবার ভোরে রাজৌরিতে জম্মু ও কাশ্মীরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারত রাতভর বিমান হামলার প্রতিশোধ নিতে থাকে। রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপ্পা ৫৫ শনিবার সকালে তার বাড়িতে পাকিস্তানের একটি গোলা আঘাতের ফলে গুরুতর আহত হন। জম্মু শহরের উপকণ্ঠে রায়পুর এলাকার খেরিতে তাদের বাড়িতে একটি গোলা আঘাতে জাকির হোসেন নামে আরও একজন নিহত এবং তার পরিবারের সদস্যরা আহত হন। খেরি জট্টানের অশোক কুমার এবং তার
3 আত্মীয় নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় গোলাবর্ষণে আহত হন। এখন সেই মুহূর্তের এসএমএসের সময়। সুখী হওয়া খুবই সহজ, কিন্তু সহজ হওয়া খুবই কঠিন। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।